ওকে স্যার, আমরা প্রথমে শীটটা হাতে নিব। ভেরি ফার্স্ট পেজ যেখানে টপিক মেনশন করা আছে এদিকে তাকাবো। আমার সাথে সাথে তোমরাও কনসেন্ট্রেট করো। আমি টপিকের নেমগুলো বলে দিচ্ছি, কোন জায়গায় কি মেনশন করতে হবে সবকিছু বলে দিচ্ছি, একটু কনসেন্ট্রেট করো। তো টপিক নাম্বার 1, কনসেপ্ট অফ ওয়েস্টেস এন্ড নাইট্রোজেনাস ওয়েস্টেস। এটা আসবে 1 and 2 marks এর কোশ্চেনে এন্ড এমসিকিউ তে। কনসেপ্ট অফ ওয়েস্টেস এন্ড নাইট্রোজেনাস ওয়েস্টেস এটা আসবে 1 and 2 marks এর কোশ্চেনে এন্ড এমসিকিউ তে, এটা থেকে সিডি আসবে না। দেন টপিক নাম্বার 1 এর নেক্সট পোরশনটা হচ্ছে এক্সক্রিশন এন্ড এক্সক্রিটরি সিস্টেম। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ পাশে লেখা আছে 80% অফ টোটাল এক্সক্রিশন, তাহলে বাকি আছে আর কত পার্সেন্ট? এই 20% নাইট্রোজেনাস ওয়েস্টেস কে রিমুভ করবে ইওর স্কিন, নাম্বার 2 লিভার, নাম্বার 2 এলিমেন্টারি ক্যানাল। এই জায়গাগুলো দিয়ে বাকি 20% নাইট্রোজেনাস ওয়েস্ট বডি থেকে বের হয়ে যাবে। তো এই টপিকটা এটা ফাউন্ডেশন টপিক, এটা একটা চ্যাপ্টারের আপনি একটা সিস্টেম নিয়ে স্টাডি করতে যাচ্ছেন, সিস্টেমের স্ট্রাকচারটা আপনার জানা লাগবে না? অবশ্যই। এটা এক্সাম ওরিয়েন্টেড না, এটা আপনার বেসিক ওরিয়েন্টেড, এটা বেসিকের জন্য আপনি শিখবেন, এটা এক্সামের কথা মাথায় রেখে শিখবেন না। টপিক নাম্বার 2, কিডনি স্ট্রাকচার এক্সটার্নাল এন্ড ইন্টারনাল। এটা সিতে আসবে, অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনে আসবে। আপনাকে বলে দেওয়া হবে স্টেমে যে এক্সক্রিটরি সিস্টেমের বেসিক স্ট্রাকচারটা বা মেইন অর্গানটাকে কিডনি, এক্সক্রিটরি সিস্টেমের মেইন অর্গানটাকে কিডনি। সিতে গিয়ে বলবে এই মেইন স্ট্রাকচারটার এক্সটার্নাল এন্ড ইন্টারনাল স্ট্রাকচার লেভেল ডায়াগ্রাম সহ ড্র করতে, তখন আপনি 3 মার্কস এর কোশ্চেন এটা অ্যানসার করবেন। টপিক 2 এর রোমান 2 ফাংশনস। কিডনি ফাংশনসটা এমসিকিউর জন্য পড়বেন এন্ড 2 মার্কস এর কোশ্চেনের জন্য পড়বেন। তো গেল এই সেগমেন্টটা। ফাংশনটা কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট, তারপরও পড়বেন, বাদ দিবেন না, কোনো কিছু মাথায় রাখবেন যাতে 2 মার্কস এর কোশ্চেন আসলে আপনি কভার করতে পারেন, প্লাস এমসিকিউ কভার করতে পারেন। টপিক নাম্বার 3, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমি মেজরিটি বুকে এটা মোটামুটি আপ টু ডেটেড শিট, আর আপনাদের দেখেন এইচএসসি 2026 লেখা আছে, এটা আপ টু ডেটেড শিট স্যার। তো মেজরিটি বুকে এক্সেপ্ট গাজী আজমল স্যার টেক্সট বুক, মেজরিটি বুকে আমি লিখেছি নেফ্রন 3 ধরনের। তো আমি 3 টাইপসই লিখেছি এবং আপনারা 3 টাইপসই শিখবেন। কেননা অক্ষরপত্র বই বলেন, আব্দুল আলিম স্যারের বই বলেন, লেকচার পাবলিকেশন মেইন বইগুলো বলেন, সব জায়গাতে কিন্তু নেফ্রন 3 টাইপস। সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন 85%, then 5% হচ্ছে মিড কর্টিক্যাল নেফ্রন, আর রেস্ট অফ দ্য 10% হচ্ছে জাস্টা মেডুলারি নেফ্রন। তো আজকের ক্লাসে প্রথমে আমি এই 3 ধরনের নেফ্রনের মধ্যে ডিফারেন্সটা আমি আপনাদেরকে বুঝাই দিব। এটা থেকে 2 মার্কস এর কোশ্চেন আসবে। এই 3 ধরনের নেফ্রনের স্ট্রাকচার নিয়ে আমি একটা টপিক ডিসকাস করব, এটা থেকে 2 মার্কস এর কোশ্চেন আসবে। টপিক 3 এর রোমান 2 স্ট্রাকচার। এখানে আমরা ইউজুয়ালি সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রনের স্ট্রাকচারটাকে ডেসক্রাইব করি। কার স্ট্রাকচারকে ডেসক্রাইব করি? সুপারফিশিয়াল কর্টিক্যাল। এটা 3 তে আসবে, এগুলো ইম্পর্টেন্ট টপিক, 3 তে আসবে এটা। এরপরে আসো নেফ্রনের ফাংশন, আবারও বলছি এমসিকিউর জন্য এন্ড লেস ইম্পর্টেন্ট। ফাংশনগুলো কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট, বাট পড়বা, বাদ দিবা না। এরপরে টপিক নাম্বার 4 এর সবগুলা টপিক 4 মার্কস এর জন্য, কারণ এগুলো হচ্ছে মেকানিজম, ইউরিয়া ফরমেশন আর ফরমেশন অফ ইউরিয়া। বিশেষ করে একটু বলি, টপিক নাম্বার 4 এর রোমান 3টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা স্পেশাল একটা কোশ্চেন, আলাদা গুরুত্ব দিয়ে পড়বা এই টপিকটা, ঠিক আছে? আলট্রা ফিল্ট্রেশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, অ্যাক্টিভ সিক্রেশন, এটা আলাদা গুরুত্ব দিয়ে পড়বা। টপিক 4 এর রোমান 3 ইউরিন ফিচার্স এন্ড কম্পোনেন্ট, এটা 2 মার্কস এর জন্য। টপিক 4 এর রোমান 3 ইউরিন ফিচার্স এন্ড কম্পোনেন্ট, 2 মার্কস এন্ড এমসিকিউর জন্য, ঠিক আছে? তো কোনটা মোস্ট ইম্পর্টেন্ট বলছেন? রোমান টপিক 4 এর রোমান 2 ইউরিন ফরমেশন, এটা ডি তে আসবে, ডি তে। টপিক নাম্বার 5 আসো, রোমান 1 এ কে আছে?
এক্সক্রিশন। আসো স্যার, রোমান 1 লেস ইম্পর্টেন্ট। রোমান 2 তে কি দেয়া আছে? অসমোরেগুলেশন, হাইপারটনিক এন্ড হাইপোটনিক ইউরিন ফর্মেশন। এটা 4 মার্কসের জন্য। অসমোরেগুলেশন 4 মার্কসের জন্য, হাইপারটনিক এন্ড হাইপোটনিক ইউরিন ফর্মেশন এটা 4 মার্কসের জন্য। মনে থাকবে স্যার? এরপরে টপিক 5 এর রোমান 3 কন্ট্রোল অফ ব্লাড পিএইচ, এটা আজকে পড়াবো। কন্ট্রোল অফ ব্লাড পিএইচ এটা আজকে পড়াবো। তো এখানে কন্ট্রোল অফ ব্লাড পিএইচ অ্যান্ড অসমোরেগুলেশন এই দুইটাই 4 মার্কসের জন্য, 4 মার্কসে আসবে। আর এক্সক্রিশন এটা তেমন কিছু না, লেস ইম্পর্টেন্ট। টপিক 6 এ চলে যাচ্ছি স্যার। রোমান 1 কি? তুমি যদি টপিক 5 এর রোমান 2 পড়ো তাহলে টপিক 6 এর রোমান 1 হয়ে যাবে। ঠিক আছে? এটা পড়লে যে হাইপারটনিক হাইপোটনিক, কথা শুনতেছো আমার? হাইপারটনিক হাইপোটনিক ইউরিন ফর্মেশন নিয়ে যে শিখে ফেলবে সেই ইউরিন কনসেন্ট্রেশন নিয়ে খুব স্মুথলি ডেসক্রাইব করতে পারবে। এরপরে টপিক 6 এর রোমান 2 কন্ট্রোল অফ সোডিয়াম ইন ব্লাড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আজকে পড়াবো। তাহলে আজকে আমাদের টপিক থাকবে 5 এর রোমান 3 এন্ড 6 এর রোমান 2। সো ডিফারেন্স কিরকম ডিফারেন্স? সুপারফিশিয়াল টপিক 3 জি, এটা এখন শুরু করব। আগে এটা 2 মার্কসে, তারপর ওগুলো 3 করব। আর টপিক 7 নাম্বারটা হচ্ছে কিডনি ডিজিজ রিলেটেড, পড়বা স্যার। 1 and 2 মার্কসে কোশ্চেন পাইতে পারো, পড়বা স্যার। ঠিক আছে, ভাবতে আর কিছু নাই, ছোট একটা চ্যাপ্টার, এখান থেকে তুমি নিশ্চিত যেহেতু কোশ্চেন পাবা, একটা কোশ্চেন তো ভালো করে পড়লে তো ক্ষতি নাই স্যার, পড়বা। চলো স্টার্ট করি। প্রথমে আসো, আমরা 3 টাইপসের যে নেফ্রন, এই নেফ্রন নিয়ে আমরা লেকচারে যাই। কি আবার কি চুল বোর্ডে তাকাও, রাইট কিডনি ড্র করলাম, দেখতেছো তোমরা? ফুল কনসেন্ট্রেশন বোর্ডে দাও স্যার। ব্লু মার্কার দিয়ে কর্টেক্স মেডুলা ডিফারেন্সিয়েট করে ফেললাম। এই দিকটা কর্টেক্স তোমরা জানো, আর এই পাশটা হচ্ছে মেডুলা, আর এই দিকটা হচ্ছে পেলভিস। পেলভিসের মধ্যে 2 ধরনের ভ্যাকেন্ট ডাক্ট আছে। ছোট ডাক্টগুলোকে বলে মাইনর ক্যালিক্স। অনেকগুলো মাইনর ক্যালিক্স মার্চ হয়ে ফর্ম করে 2 থেকে 3টা মেজর ক্যালিক্স। দেন এই 2 থেকে 3টা মেজর ক্যালিক্স মার্চ হয়ে ফর্ম করে ইউরেটার। তো যাই হোক স্যার, আমাদের ওগুলো লাগবে না, আমাদের আজকে লাগবে নেফ্রনকে। তো চলো এবার আমি রেড মার্কার দিয়ে, রেড মার্কার না স্যার, আসেন স্যার, এই যে পেরিফেরির দিকে যে ডট দিচ্ছি, এই রিজিয়নটাতেই স্টে করবে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন। সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রনের পার্সেন্টেজ কত? 85%। তো বুঝতেই পারতেছো এই পুরো কর্টেক্স রিজিয়নের মেজরিটি পোরশনটা কি দিয়ে ফিল আপ থাকবে? এই যেখানে আমি ডট দিচ্ছি পুরো রিজিয়নটা হচ্ছে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন দিয়ে। তো আমি এখান থেকে একটা নেফ্রনকে দেখাচ্ছি, খেয়াল করো। এই নেফ্রনগুলার এটা হচ্ছে তার বোমেন্স ক্যাপসুল, সুপারফিশিয়াল কর্টিক্যাল যেটা আইডিয়াল নেফ্রন। এরপরে এটা হচ্ছে তার পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এই হচ্ছে তার খুব ছোট্ট একটা লুপ অফ হেনলি। এরপরে তার ডিসিটি গিয়ে ওপেন হবে কালেক্টিং ডাক্টে, এটা কালেক্টিং ডাক্ট। তার মানে এটা হচ্ছে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, যার পার্সেন্টেজ 85%। একটু তাকাও, এটা জাস্ট লুপ অফ হেনলিটা স্টে করবে মেডুলার দিকে, কোন দিকে? আর বাকি অংশ কোন দিকে থাকবে? কর্টেক্সের দিকে। এবার আসো, রেড মার্কার দিয়ে আমি জাস্ট যেই জায়গাটাকে একটা বক্সের মধ্যে নিয়ে আসছি, এই রিজিয়নটাতে স্টে করবে মিড কর্টিক্যাল নেফ্রন। ও সামান্য জায়গা জুড়ে, এটা পার্সেন্টেজ কত? 5% মিড কর্টিক্যাল নেফ্রন। এখন আসো,
এই যে মিড কর্টিক্যাল নেফ্রন এটার স্ট্রাকচারটা কেমন, এই হচ্ছে তার বোমেন্স ক্যাপসুল, এই হচ্ছে তার পিসিটি, লুপ অফ হেনলিটা আগের থেকে একটু বড় হবে স্যার, বুঝতে পারছো? লুপ অফ হেনলিটা আগের থেকে একটু বড় হবে, একটু মানে বলা যায় যে মাঝারি টাইপের। এরকম নেফ্রনের সেম আগের মতোই স্যার এই লুপ অফ হেনলিটা কার দিকে থাকবে, মেডুলার দিকে থাকবে, বাকি পোরশনটা কার দিকে থাকবে, কর্টেক্সের দিকে। এবার আমরা ড্র করতে যাচ্ছি জাক্সটা মেডুলারি। তাহলে এটা ছিল সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, এটা ছিল মিড কর্টিক্যাল নেফ্রন। খুব সামান্য পরিমাণে পাওয়া যায় স্যার, 5%। লুপ অফ হেনলিতে ডিফারেন্স, লুপ অফ হেনলিতে। এবার ড্র করতে যাচ্ছি জাক্সটা মেডুলারি। স্যার জাক্সটা মেডুলারিতে আমি দেখো যে জায়গাগুলোতে ব্ল্যাক দিচ্ছি, দেখো ব্ল্যাক ডট দিচ্ছি এই মেডুলার কাছাকাছি লাইনটার মধ্যে, এই জায়গাতে স্টে করবে, খুব স্ক্যাটার্ড অবস্থায়, খুব কনজাস্টেড স্ক্যাটার্ড অবস্থায় স্টে করবে জাক্সটা মেডুলারি নেফ্রন। জাক্সটা ওয়ার্ডটার মানে হচ্ছে নিয়ার, জাক্সটা মিন্স নিয়ার, তাহলে কার কাছে, মেডুলার কাছে। একটু দেখো স্যার এই নেফ্রনগুলোকে তুমি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা। এই হচ্ছে তার বোমেন্স ক্যাপসুল, ইসিটি, দেন এই হচ্ছে তার লুপ অফ হেনলি, দেন এই হচ্ছে ডিসিটি, এই হচ্ছে কালেক্টিং কার। তার মানে সবচেয়ে লম্বা লুপ অফ হেনলি কার, জাক্সটা মেডুলারি নেফ্রন, যার পরিমাণ 10%। ঠিক আছে, শুধু এটা না স্যার, এর মধ্যে একটা স্পেশাল টাইপ অফ, এই নেফ্রনের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ সেল পাওয়া যায়, যেই সেল থেকে একটা এনজাইম সিক্রেট হবে যার নাম রেনিন। তাহলে রেনিন সিক্রেট হবে কোন নেফ্রন থেকে, রেনিন একটা এনজাইম, রেনিন এনজাইমটা সিক্রেট হবে জাক্সটা মেডুলারি নেফ্রন থেকে। আজকে লেকচারে আসবে, ঠিক আছে? এখন এক্সামে বেশি আসবে এটা, শুনো স্যার, how will you compare between superficial cortical nephron and juxtamedullary nephron? এই নেফ্রনের একটু তাকাও স্যার, এই নেফ্রনের শুধুমাত্র এই রিজিয়নটা বা টপের রিজিয়ন খুব বেশি না স্যার, টপের মেজরিটি রিজিয়নটা থাকে কার দিকে, মেডুলার দিকে, আর উপরের পোরশনটা কার দিকে থাকে স্যার, কর্টেক্সের দিকে। তার মানে এই নেফ্রনটার মেজরিটি পোরশন কার দিকে, মেডুলার দিকে। তাহলে আমরা খুব সহজেই, আমাকে যদি আস্ক করা হয় যে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন আর জাক্সটামেডুলারি নেফ্রনের মধ্যে ডিফারেন্স কি, আমি বলবো সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রনটা হচ্ছে আইডিয়াল নেফ্রন এবং এটার পার্সেন্টেজ সবচেয়ে বেশি আর এটার পার্সেন্টেজ কম। নাম্বার 2 তে গিয়ে বলবো সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রনের লুপ অফ হেনলি ভেরি স্মল আর এটা হচ্ছে লার্জেস্ট। লুপ অফ হেনলি এর থেকে লম্বা কেউ হবে না, সেকেন্ড ডিফারেন্স। থার্ড ডিফারেন্স হচ্ছে তার থেকে কোনো স্পেশাল এনজাইম সিক্রেট হয় না, আর জাক্সটামেডুলারি নেফ্রন থেকে রেনিন নামের একটা ইম্পর্টেন্ট এনজাইম সিক্রেট হয়। আমাদের বডিতে দুই ধরনের রেনিন আছে, আমি প্রায় তোমাদেরকে ক্লাসে বলি। যদি বলা হয় RENIN তাহলে এটা হচ্ছে স্টোমাক থেকে, ঠিক আছে স্যার? আর যদি RENIN থাকে তাহলে সেটা কোথা থেকে স্যার, কিডনি থেকে। কি তার মানে কিডনি থেকে আমরা দেখব যেহেতু এনজাইম সিক্রেট হচ্ছে, কিডনি কখনো কখনো গ্ল্যান্ডের মতো কাজ করে। যদি কোনো অর্গান থেকে কোনো এনজাইম বা হরমোন সিক্রেট হয় তখন তুমি সেই অর্গানকে কি বলতে পারবা, গ্ল্যান্ড বলতে পারবা। ঠিক আছে স্যার, তাহলে আসো তিন ধরনের। জি, রেড লাইনটা হচ্ছে ওই যে জায়গাতে শুধু কে থাকবে, এই নেফ্রনগুলো মিড কর্টিক্যাল, কর্টেক্সের মাঝামাঝি জায়গাটা। রেনিন তো এনজাইম, তো এটা তো হরমোন না, এনজাইম হরমোন না। সো এটা কিডনিকে কেমনে, এনজাইম সিক্রেটিং অর্গানগুলোকেও তো গ্ল্যান্ড বলে, এদেরকে বলে এক্সোক্রাইন গ্ল্যান্ড। হরমোন সিক্রেটিং গ্ল্যান্ডগুলোকে বলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, ওকে। সো কিডনি ইজ অনলি exocrine gland.
ওয়েল এবার তাহলে তোমার এই টপিকটা শেষ। এটা দিয়ে তুমি 2 মার্কসের একটা কোশ্চেন, এরিথ্রোপয়েটিন হরমোনও সিক্রেট করে স্যার, মিক্সড গ্ল্যান্ড, এটিকে মিক্সড গ্ল্যান্ড বলতে হবে। এনজাইম হরমোন দুইটাই সিক্রেট করে। আচ্ছা এবার তোমরা একটু পেজ নাম্বার 4 এ আসো, পেজ নাম্বার 4 আসছো। পেজ নাম্বার 4 এ এসে এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাচ্ছ, আমার দিকে তাকাইতে হবে। এই যে ডট ডট লাইন দেয়া হয়েছে, ডট ডট লাইনের উপরে হচ্ছে কর্টেক্স, নিচে হচ্ছে মেডুলা। তো এটা হচ্ছে জাক্সটামেডুলারি নেফ্রন, এটা হচ্ছে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন। এই দুইটার মধ্যে ডিফারেন্স দেখো, এটা সুপারফিশিয়াল, এটা জাক্সটামেডুলারি। দেখো এটা সুপারফিশিয়াল না, এটা সুপারফিশিয়াল, ঠিক আছে, এটা হচ্ছে জাক্সটামেডুলারি। সুপারফিশিয়াল কর্টিক্যাল, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, এইখানে ছোট করে কি লেখা আছে? কর্টিক্যাল নেফ্রন। এই কর্টিক্যাল নেফ্রনটাই হচ্ছে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন। আর তার পাশেরটা কি? কেমনে চিনলা? লুপ অফ হেনলি দেখে। লুপ অফ হেনলি লংগেস্ট থাকলে সেটা হচ্ছে জাক্সটামেডুলারি নেফ্রন। সো এই টপিকটা আমরা ক্লোজ করতে পারি। এটা থেকে তুমি 1 and 2 মার্কসের কোশ্চেনই পাবা, এর থেকে এটা সিডি তে আসবে না। তো সব সময় মনে রাখো একটা কিডনির মধ্যে নেফ্রনের সংখ্যা কত? 10 to 12 লাখ, 10 to 12 লাখ। এর মধ্যে যদি আমি 10 লাখও ধরি তাহলে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন থাকবে মানে 85,000 না 8.5 সরি 8.5 লাখ, সরি এক্সট্রিমলি সরি। তাহলে এভাবে করে পার্সেন্টেজগুলো বের করবা, ঠিক আছে? যদি 10 লাখ বলা হয় এভাবে ক্যালকুলেট করে বের করবা। ওয়েল এটা গেল। তারপরে টপিকটা হচ্ছে সোডিয়াম কন্ট্রোল। তো চলো সোডিয়াম কন্ট্রোলটা নিয়ে আমাদের জার্নি স্টার্ট করি। অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক। তো এটা নিয়ে আমাকে অনেকগুলো ইনফরমেশন আগে বোর্ডে লেখা লাগবে, আমার সাথে সাথে তোমরাও লিখতে থাকো, ঠিক আছে? আসো, সোডিয়াম কন্ট্রোল। মার্কার নিয়ে স্যার ভালো বিপদে আছে স্যার, নতুন মার্কার নিয়ে স্যার পিএইচ কন্ট্রোলটা পরে পড়াবো, আগে সোডিয়ামটা পড়ে দিই। সোডিয়ামটা কেন পড়াবো বলি স্যার, এই এনজাইমের ফাংশনটা এখন জানতে পারবো, এই জন্য আগে রেডিংটা পড়ে দিই। কন্ট্রোল অফ সোডিয়াম ইন ব্লাড। স্যার বোর্ডটা ইরেজ করে দিই, নতুন একটা টপিক স্টার্ট হচ্ছে, আমার সাথে সাথে লিখবা, আমি লেখা শেষ করব তারপরে তুমি লিখবা, তোমাকে লেখার জন্য টাইম দিব, এভাবে যাতে ওয়েট করতে না হয় স্যার। এটা কেন আগে স্টার্ট করতেছি বলো তো? এখানে রেডিং এর গল্প আছে, তাই রেডিন এনজাইমটা কিভাবে কাজ করবে এটা নিয়ে এখানে ডিসকাশন আছে। চলো স্যার, কন্ট্রোল অফ সোডিয়াম ইন ব্লাড। স্যার মেইন হরমোনটা হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন
এটা সিক্রেট হবে কর্টেক্স অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা কোথায় থাকবে? কিডনির উপরে ক্যাপের মতো থাকবে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। ঠিক আছে স্যার, এটা মাথায় রাখো। এখানে মেইন হরমোন যেটা রোল প্লে করবে সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। তো এটা তোমরা যখন এমসিকিউ সলভ করতে যাবা টেস্ট পেপারে, এটা রেগুলার একটা কমন কোশ্চেন যে আমাদের বডিতে সোডিয়াম কন্ট্রোলিং এ কোন হরমোনটা মেইন রোল প্লে করে? অ্যানসার হবে অ্যালডোস্টেরন। যদিও একটু পরে এখানে আরো কিছু হরমোনের নাম তুমি পাবা। ওকে, decreases. A group of cells. Juxtamedullary nephroma. Renin secret হয়ে গেল। রেনিনের কাজ হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যাঞ্জিওটেনসিনকে অ্যাঞ্জিওটেনসিনোজেন এটা হয়ে যাবে অ্যাক্টিভ অ্যাঞ্জিওটেনসিন। এটা প্রোডিউস হইছে লিভারে, বাট এই রিঅ্যাকশনটা রান হয়েছে ব্লাডের প্লাজমায়। তার মানে সে এখন প্লাজমাতে আছে, প্লাজমা অফ ব্লাড।
এই মুহূর্তে সিক্রেট হয়ে গেল অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন এবার অ্যালডোস্টেরন চলে যাবে ডিসিটিতে। ডিসিটিতে গিয়ে absorbs sodium small intestine number 2 during sweating তোমাদের টপিকটা লেখা শেষ। এবার আমরা এটা ইরেজ করে দিব, পরের পয়েন্টে যাচ্ছি। স্যার আমার নিচের পার্ট এখন ঢাকা শুরু করছি। ওকে আমরা দেখি এতক্ষণ ঢাকা ছিল। এটা কে বললো? নাজিফা এটা কি? সবাই আমাকে বলতেছে আমি শুনে গেছি চিকন হয়েছে, তুমি এটা কি বললে? মনে কষ্ট দিয়ে দিলে না, মনে কষ্ট দেয় মানে এটা কাইন্ড অফ মসজিদ ভাঙা ক্লাস করে গিলা ক্লাস করে কিলাম ক্লাস করে গিলা যদি মনোযোগ না থাকে, মনোযোগ না থাকে রোমিও ওই গিলা যদি জুড়ে না থাকে দিনটা তো চান্স রুটিন করে কি কোনো আমি পারবো বলছি আমি control of sodium in blood স্যার শুরু করতে চাই সবার লেখা শেষ। এই যে ওরা তো লিখে ফেলতেছে, তোমরা বসে এখনো লিখতেছো, দেখি ওরা তো লিখে ফেলছে এই তো এই উইকেই তো চলে আসতেছে ফার্স্ট ইয়ার কলেজে না সামনে থেকে না হ্যাঁ 15 থেকে আর কি 5 মিনিটে দিবি 15 থেকে ও আসছে তো 15 এ তো ছিল জাস্ট তো আমি পিছিয়ে ক্লাসটা হবে 15 কি মঙ্গলবার নাকি সোমবার কেমনে আজকে কয়টা স্যার ওরিয়েন্টেশন হওয়া উচিত বৃহস্পতিবারের ক্লাস শুরু হওয়া উচিত মে স্যার ওরিয়েন্টেশন শুরু করবো। পানি পড়তেছে প্রস্তাব এমন একটা ভাব করতে আমার প্রস্তাব ফেলে দিচ্ছে ড্রপ করে পানি পড়তে পারে না বিশুদ্ধ পানি চাইলে ভিতরে খালি আচ্ছা
তো যাই হোক স্যার, এবার স্টাডিতে যাচ্ছি। আর সময় দিতে পারতেছি না স্যার, খেয়াল করো স্যার। আসো, কন্ট্রোল অফ সোডিয়াম ইন ব্লাড। স্যার লেখা শেষ হয়ে গেছে আশা করি, যদি না শেষ হয়ে থাকে এর ভেতরে লিখতে থাকো আর শেষ করো, আর এই গ্যাপে গ্যাপে কথাগুলো শুনতে থাকো। তাহলে প্রথমে আসো, একটা কমন এমসিকিউ টেস্ট পেপার সলভ করতে গেলে সেটা হচ্ছে যে ব্লাডে সোডিয়ামের যে কনসেন্ট্রেশন সেটাকে কন্ট্রোল করে কোন হরমোন? অ্যানসার হবে অ্যালডোস্টেরন, যেটা সিক্রেট হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আমি একটু জাস্ট ড্র করে আইডিয়া দেই। এটা যদি আমাদের লেফট কিডনি হয়, লেফট কিডনির উপরে ক্যাপের মতো করে একটা গ্ল্যান্ড থাকবে, এটাই হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তো তুমি যখন এই স্ট্রাকচারটাকে অ্যালেস করবা তখন তার ভেতরে এভাবে করে দুইটা রিজিয়ন পাবা, যেখানে ডট দিচ্ছি এই রিজিয়নটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, আর মাঝখানে ট্রায়াঙ্গেল যেটা আছে এটার ভেতরের রিজিয়নটা হচ্ছে মেডুলা। তাহলে যে কোনো একটা স্ট্রাকচারের পেরিফেরিক পোরশনটা হচ্ছে কর্টেক্স, সেন্টারের দিকের পোরশনটা হচ্ছে মেডুলা। কিডনির ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে কিডনির এই যে এটা হচ্ছে তার পেরিফেরি রিজিয়নটাকে বলা হয়েছে কর্টেক্স, ভেতরেরটাকে বলা হয়েছে মেডুলা। ব্রেইনের ক্ষেত্রেও সেম। তো এগুলো যখন তুমি লেভেল করবা, তুমি একটু কেয়ারফুলি লেভেল করবা। যেমন সব জায়গায় খালি যদি তুমি লিখো কর্টেক্স মেডুলা, সেক্ষেত্রে হবে না। তোমাকে কিডনির ক্ষেত্রে লেখা লাগবে রেনাল কর্টেক্স রেনাল মেডুলা। এই জায়গাতে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে অ্যাড্রেনাল কর্টেক্স অ্যাড্রেনাল মেডুলা, ঠিক আছে। ব্রেইনের ক্ষেত্রে সেরেব্রাল কর্টেক্স সেরেব্রাল মেডুলা। তাহলে এই যে কর্টেক্স রিজিয়নের যে সেলগুলো আছে সেই সেলগুলো থেকে সিক্রেট হবে এই অ্যালডোস্টেরন হরমোন। তাহলে মোটামুটি একটা ইন্ট্রোডাকশন জানো, এবার ডেপথে যাই। যখন আমাদের ব্লাডে মানে সোডিয়ামের দরকারটা কে বুঝো, সোডিয়াম হচ্ছে আমাদের ব্লাডের প্লাজমায় থাকা হাইয়েস্ট ইলেকট্রোলাইট। সবচেয়ে বেশি আমাদের বডিতে ইলেকট্রোলাইট হিসেবে থাকে সোডিয়াম ক্লোরাইড। এগুলো যখন সোয়েটিং হয়, তুমি কোনো একটা ডিপ কালারের যদি কাপড় পরো, দেখবা যে এটা যখন ড্রাই হয়ে যায় সেখানে সাদা সাদা ছোপ ছোপ পড়ে, তাই না স্যার? ক্লাউডের মতো। এই ছোপগুলোই হচ্ছে স্যার সোডিয়াম। তার মানে সোডিয়াম আমাদের বডিতে বেশি পরিমাণে থাকে, এটা বডি থেকে বের হয়ে যাচ্ছে সোয়েটিং এর কারণে। তো সোডিয়াম এই ইলেকট্রোলাইটটা যখন ব্লাডের প্লাজমায় বেশি পরিমাণে থাকে, কোথায় থাকে? ব্লাডের প্লাজমায় বেশি পরিমাণ বলা আমার ঠিক হচ্ছে না, বলা উচিত সাফিশিয়েন্ট অ্যামাউন্টে থাকে, তখন ওই সোডিয়াম নামের সলিউটটাকে ডিসলভ রাখার জন্য সাফিশিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটারও থাকে ব্লাডের প্লাজমায়। আবার বলছি, সোডিয়াম থাকা মানে সেই সোডিয়ামকে ডিসলভ রাখার জন্য সাফিশিয়েন্ট অ্যামাউন্ট অফ কি থাকা লাগবে? ওয়াটারও থাকা লাগবে। এই জন্য বলা হয়েছে whenever sodium level is low in blood, ব্লাডের মধ্যে তখন পানির পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে। তার মানে সোয়েটিং এর কারণে বডি থেকে ওয়াটার বের হয়ে গিয়েছে, পাশাপাশি সোডিয়ামও অনেক বের হয়ে গিয়েছে। এর মানে হচ্ছে বডিতে কার পরিমাণ কমে গিয়েছে? সোডিয়ামের পরিমাণ কমে গিয়েছে। চিন্তা করো, সোডিয়ামের পরিমাণ, সোডিয়াম কিন্তু একটা সলিউট, এটা কমে গিয়েছে, তার পাশাপাশি ওয়াটারও নাই। ব্লাডে যখন ওয়াটার থাকবে না, ব্লাড কি হয়ে যাবে? ঘন, কনসেন্ট্রেটেড। ব্লাডে ওয়াটার নাই, ব্লাড কনসেন্ট্রেটেড। তো একটা কনসেন্ট্রেটেড ফ্লুইডের স্পিড কেমন হবে? লাইক কমে যাবে, স্লো হয়ে যাবে। এখানেও সেম স্যার, যে স্পিড কমে গিয়েছে, ব্লাড প্রেশার কমে গিয়েছে, ব্লাড প্রেশার ডিক্রিজেস, এবং পানি কমে যাওয়াতে, সোডিয়াম না থাকাতে ব্লাডে পানিও কমে গেছে। তো সেক্ষেত্রে ব্লাডের ভলিউমও কি করছে? ডিক্রিজ করছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রেশার ফল করছে, প্লাস ব্লাডের যে পানির পরিমাণ কমে যাওয়াতে ব্লাডের পরিমাণও কমে গেছে, ব্লাডের ভলিউম ডিক্রিজ করছে। যখন এই দুইটা একসাথে ফল করে, কোন দুইটা? এক নাম্বার হচ্ছে বিপি আর একটা হচ্ছে ব্লাড ভলিউম। এই দুইটা যখন একসাথে ফল করবে
তখন আমাদের চলে যেতে হবে কিডনির ভেতরে থাকা জাক্সটামেডুলারি নেফ্রনে। কোথায় স্যার? জাক্সটামেডুলারি নেফ্রনে। চলো স্যার জাক্সটামেডুলারি নেফ্রনে যাই। I have taken a single nephron from juxtamedullary nephron. Huge loop of Henle, then collecting duct DCT. এই juxtamedullary নেফ্রনে আমি চলে যাব কার কাছে? DCT এর afferent arteriole. Afferent arteriole মানে যে আর্টারিওলটা বোমেন্স ক্যাপসুলের ভেতরে ঢুকতেছে, এন্টার করছে সেটা। তো আমি এখান থেকে এই afferent arterioleর একটা মাথা কেটে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম জানেন? আমি খুঁজে বেড়াচ্ছি এই জিনিসটাকে, juxtaglomerular complex, সে কোথায় থাকবে। তো আমি যখন এই afferent arterioleকে কেটে নিয়ে আসলাম, আমরা জানি সে যেহেতু আর্টারিওল, তার ওয়ালটা কি দিয়ে মেড হবে? স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। বাট আমি যখন afferent arteriole তাকাও এই জায়গাতে, afferent arteriole of juxtamedullary nephron এ গেলাম, তখন দেখতে পেলাম তার ঠিক উপরের দিকে আরো কিছু স্পেশাল টাইপের সেল আছে, এবং এই সেলগুলো থাকার কারণে afferent arterioleটা এভাবে করে কিছুটা কি হয়ে গিয়েছে? সোলেন হয়ে গিয়েছে। বুঝতে পারতেছো? এই জায়গাতেও সেলগুলো আছে। এই সেলগুলোর প্রেজেন্সের কারণে afferent arterioleর একটা রিজিয়ন কি হয়ে গিয়েছে? সোলেন হয়ে গিয়েছে। বিকজ এই সেলগুলো থেকে কি সিক্রেট হয় জানো? রেনিন। যখন এই ব্লাড প্রেসার ফল করলো এবং ব্লাডের ভলিউম কমে গেল, তখন এই সেলগুলা অ্যাক্সিলারেট হয়, উদ্দীপ্ত হয়, তারা জেগে ওঠে। এই এ গ্রুপ অফ সেল, যেমন আমি যদি রেড মার্কার দিয়ে মার্ক করি, এটা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11 12, এইখানে আমার ডায়াগ্রামে এই 12টা সেলের নাম হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স। এই গ্রুপ অফ সেল, এই সেলগুলোকে একসাথে কি বলা হয়? জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স। এরা কোথায় কোথায় থাকবে? জাক্সটামেডুলারি নেফ্রনের ডিসিটি তে থাকবে এবং কোথায় থাকবে? afferent arteriole। তো আমি এটা কোন জায়গায় কাট করে দেখাইছি? afferent, এই যে afferent arterioleর একটা অংশ কেটে নিয়ে আসছে, যেটা এটাকে ম্যাগনিফাই করে এই অবস্থা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আসো এই জায়গার এই সেলগুলো কি সিক্রেট করে দিছে? একটা এনজাইম। এনজাইমটার নাম কি? রেনিন। এই পর্যন্ত আগে মাথায় সিরিয়ালি ঢোকাও। আমি 30 সেকেন্ড পরে স্টার্ট করব। এই পর্যন্ত মাথায় ঢোকাও, কারণ এটা এই জায়গা থেকে যখন টেনে আরো সামনে যাব, তুমি আবার ব্যাকে আসতে পারবে না। এই জন্য ভালো করে আগে এই পর্যন্ত মাথায় ঢোকাও। বডি থেকে আমি প্রথম থেকে একটু সামারাইজ করি। বডি থেকে সোডিয়াম বের হয়ে গেছে, এই জন্য ওই সোডিয়ামের সাথে সাথে বডি থেকে কে বের হয়ে গেছে? ওয়াটার বের হয়ে গেছে। তার মানে ব্লাডের মধ্যে এখন সোডিয়ামও কম, ওয়াটারও কম। তো এই দুইটা যখন একসাথে কমে যায়, তখন আমরা বলি যে আমাদের ব্লাড প্রেসার ফল করবে পানি কমে যাওয়ার কারণে, আর ব্লাড ঘন হয়ে যাবে, কনসেন্ট্রেটেড হয়ে যাবে, সেজন্য প্রেসার ফল করবে। আর পানি কমে যাওয়ার কারণে তার ভলিউম কমে যাবে, তাহলে বিপি ফল করবে আর ভলিউমও ফল ডিক্রিজ করবে। এই দুইটা জিনিস যখন, এই দুইটা প্যারামিটার যখন একসাথে কমে যায়, তখন জেগে ওঠে এই গ্রুপ অফ সেল, যার নাম জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স। কোথায় থাকবে? afferent arteriole আর ডিসিটি অফ জাক্সটামেডুলারি নেফ্রন। ঠিক আছে, এবং ওরা সাথে সাথে যখন দেখলো এই অবস্থা ব্লাডে সোডিয়াম নাই, পানিও কমে গেছে, তখন সাথে সাথে কি সিক্রেট করে দিবে? রেনিন সিক্রেট করে দিবে। রেনিন এই এনজাইমটা লিভার থেকে একটা হরমোন প্রডিউস হয়। কোত্থেকে? এই হরমোনটার নাম অ্যানজিওটেনসিনোজেন। হরমোনটার নাম কি? লাস্টে জেন আছে, অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, লাইক পেপসিনোজেন, ট্রিপসিনোজেন, তাই না স্যার? কাইমোট্রিপস, এরকম আর কি। তো এই ইনঅ্যাক্টিভ হরমোনটাকে অ্যাক্টিভেশনের দায়িত্ব হচ্ছে রেনিনের। তাহলে এই হরমোনটা প্রডিউস হয়েছে কোথায়? লিভারে। লিভারে প্রডিউস হওয়ার পরে লিভার এই হরমোনটাকে ব্লাডে ছেড়ে দেয়।
হরমোনকে কোথায় ছেড়ে দিতে হয়? ব্লাডে। ওই ব্লাডে রেনিন এনজাইমটার সাথে দেখা হয়ে গেল কার? ইনঅ্যাক্টিভ অ্যানজিওটেনসিনোজেন, এটার সাথে রিঅ্যাক্ট করলো, দেন ইনঅ্যাক্টিভ অ্যানজিওটেনসিনোজেন হয়ে গেল অ্যাক্টিভ অ্যানজিওটেনসিন। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ অ্যানজিওটেনসিন এটা একটা হরমোন। হরমোন ব্লাডের প্লাজমায় থাকে। কোথায় থাকে? ব্লাডের প্লাজমায় ভেসে বেড়াচ্ছে। এই অবস্থায় একটা স্টেজে এই হরমোনটা পৌঁছে গেল ব্লাডের মাধ্যমে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কাছে। কার কাছে? অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কাছে পৌঁছে গিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে কর্টেক্স রিজিয়নের সেলগুলো আছে তাদেরকে পোকিং করতেছে, তাড়াতাড়ি অ্যালডোস্টেরন সিক্রেট করো। তাহলে এই অ্যাক্টিভ অ্যানজিওটেনসিনের খোঁচা খেয়ে কর্টেক্স রিজিয়নের অ্যাড্রেনাল কর্টেক্সের যে সেলগুলো তারা কি সিক্রেট করে দিল? অ্যালডোস্টেরন সিক্রেট করে দিল। তাহলে অ্যানজিওটেনসিন যেমন একটা হরমোন, অ্যালডোস্টেরনও কিন্তু একটা হরমোন। এই হরমোনটা ব্লাডের প্লাজমায় মিশে যায়। কোথায় মিশে যায়? মিশে গিয়ে এই হরমোনটা চলে আসে কিডনির ভেতরে। এই হরমোনটা চলে আসে কিডনির ভেতরে। আসা মানে কোথায় আসা? নেফ্রনে আসা। কোন নেফ্রনে? যে কোন নেফ্রনে, সেটা ওই সুপারফিশিয়াল কর্টিক্যাল, মিড কর্টিক্যাল অথবা জাক্সটামেডুলারি, এই সবগুলা নেফ্রনের ডিসিটির যে কিউবয়েডাল এপিথেলিয়াল সেল আছে। কোথায় স্যার? ডিসিটির সেলগুলা কেমন? কিউবয়েডাল। এই ডিসিটির সেলগুলোর মধ্যে ঢুকে যাবে, যেভাবে লাস্ট ক্লাসে ঢুকে গিয়েছিল এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। সিমিলার ওয়েতে ঢুকে যাবে কে? অ্যালডোস্টেরন। কার ভেতরে? আমি যদি একটু ড্র করে দেখাই তোমাদেরকে, লাইক এটাকে ড্র করে দেখাই। এটার এই জায়গাটা হচ্ছে ডিসিটি, এম আই রাইট? তাহলে এই ডাক্তার নাম কি? কালেক্টিং ডাক্ট। ওকে স্যার, এবার খেয়াল করো ডিসিটি কে এনসার্কেল করে কে আছে? পেরিটিউবিউল ক্যাপিলারিস। ওকে স্যার, আমি এই জায়গা পর্যন্ত আরেকবার রিক্যাপ করি। প্রথমে বিপি আর ব্লাড ভলিউম যখন কমে গেল, এই নেফ্রন, জাক্সটামেডুলারি নেফ্রনের এই জায়গার যে জাক্সটাগ্লোমেরুলার সেল আছে, কমপ্লেক্স আছে, সেখান থেকে সিক্রেট হলো রেনিন লিভারে প্রোডিউস হওয়া একটা ইনঅ্যাক্টিভ হরমোনকে অ্যাক্টিভ করে কি বানাই ফেললো? অ্যাক্টিভ অ্যানজিওটেনসিন। সেটা দেন অ্যাড্রেনাল কর্টেক্স কে গিয়ে খোঁচা মারলো কি সিক্রেট করার জন্য। এবার বাকি যা কাজ করবে সব অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন তিনটা কাজ করে। কয়টা কাজ করে? এই যে 1 2 3, তিনটা কাজ তোমাকে এক্সপ্লেইন করা লাগবে। চলো স্যার এক্সপ্লেইন করি। প্রথমে আসো, এর মধ্যে প্রথম কাজটা শুধু কিডনি রিলেটেড, বাকি দুইটা কাজ কিডনি রিলেটেড না। তো আসো একটা একটা করে ক্লিয়ার করি। তাহলে এখন বডিতে প্রচুর পরিমাণে কোন হরমোনটা আছে? অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন প্রথমে চলে যাবে এই ডিসিটির যে কিউবয়েডাল এপিথেলিয়াল সেলগুলো আছে তার ভেতরে। ঠিক আছে স্যার, এই সেলগুলোর ভেতরে। এই সেলগুলোর ভেতরে গিয়ে তোমরা লাস্ট ক্লাসে দেখো বা তার আগের ক্লাসে দেখো, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনটা দেখো। সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন এট ডিসিটি, সোডিয়াম ছিল কিনা আমাকে এটা খালি বলো। সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন এট ডিসিটি তে সোডিয়াম ছিল, বাস ক্লোজ করে ব্যাক করো। এবার এদিকে আসো, তার মানে এদিকে তাকাও, এই ওয়ে দিয়ে প্রচুর পরিমাণে কে বের হয়ে যাচ্ছে? সোডিয়াম বের হয়ে যাচ্ছে। এখন এই সোডিয়াম এমনিতেই বডিতে সোডিয়াম নাই, আবার যদি ইউরিনের মাধ্যমে বডি থেকে সোডিয়াম বের হয়ে যায়, বডিতে সোডিয়ামের একটা স্কারসিটি দেখা দিবে না? তো যখন এই সেলগুলোর কিউবয়েডাল এপিথেলিয়াল সেলের ভেতরে কে ঢুকে গেছে?
অ্যালডোস্টেরন, তখন ডিসিটি দিয়ে আর কোনো সোডিয়াম যাইতে পারবে না, গেলেই তাকে কি করে ফেলবে, অ্যাবজর্ব করে ফেলবে। ঠিক আছে স্যার, এখানে একটা ফেনোমেনন ঘটে, এটাকে বলে সোডিয়াম পটাশিয়াম পাম্প। কি বলে, আবার বলে, এর মানে হলো সোডিয়ামকে অ্যাবজর্ব করবে, কে অ্যাবজর্ব করবে, ডিসিটির কিউবয়েডাল এপিথেলিয়াল সেল অ্যাবজর্ব করে কাকে দিয়ে দিবে, পেরিটিউবিউল ক্যাপিলারিসকে। তার মানে ডিসিটির লুমেন থেকে প্রথমে নিল কিউবয়েডাল এপিথেলিয়াল সেল, তারপরে কিউবয়েডাল এপিথেলিয়াল সেল দিয়ে দিবে কাকে, পেরিটিউবিউল। এই রেড ব্লাড ভেসেলটার নাম কি, পেরিটিউবিউল ক্যাপিলারিসকে। তার মানে কিছুটা হলো ব্লাডে কে গেল, সোডিয়াম গুলা গেল, যারা যাওয়ার কথা ছিল না ওরা চলে গেছে। এক নাম্বার, এই যে সোডিয়ামকে অ্যাবজর্ব করে নিয়েছে ডিসিটি সেলগুলো। দুই নাম্বার হচ্ছে পুরো বডিতেই কিন্তু ছড়িয়ে পড়ে স্যার অ্যালডোস্টেরন। যদি স্মল ইন্টেস্টাইনে এই মুহূর্তে খাবারকে অ্যাবজর্ব করা হয় আপনার বডিতে, তাহলে ওই ভিলাইগুলাকে গিয়ে বলবে কোথায়, স্মল ইন্টেস্টাইনের ইলিয়াম রিজিয়নে, যেখানে প্রচুর পরিমাণে ভিলাই আছে, অ্যাবজর্পশন চলছে। সেই ভিলাইগুলাকে গিয়ে বলবে খাবারের মধ্যে যে পরিমাণ সোডিয়াম আছে সেগুলোকে র‍্যাপিড অ্যাবজর্ব করো, কারণ ব্লাডের এখন কি লাগবে, সোডিয়ামকে লাগবে। সব খাবার বাদ দিয়ে তখন ওই জায়গায় বেশি অ্যাবজর্ব হবে কি, অ্যাবজর্ব সোডিয়াম। এটা কার ফাংশন, অ্যালডোস্টেরনের ফাংশন, বাট কিডনি রিলেটেড না, এটা স্মল ইন্টেস্টাইন রিলেটেড। এরপরে চলে যাবে কার কাছে, সোয়েট গ্ল্যান্ডের কাছে। সোয়েট গ্ল্যান্ডকে গিয়ে বলবে, সোয়েট গ্ল্যান্ডের মাধ্যমে সোডিয়াম বের হবে, এটা কমাইতে পারবে, এটাকে ইয়ে করতে পারবে, স্টপ করতে পারবে না, বাট ওকে গিয়ে বলবে যে সোডিয়াম ইয়েটা একটু কমাও, সোডিয়াম রিলিজ করা সোয়েটিং এর মাধ্যমে একটু কমাও, কিছু সোডিয়াম ধরে রাখো। কাকে গিয়ে কমান্ড দিবে, সোয়েট গ্ল্যান্ড। তো ওখানে তখন কিছু সোডিয়ামকে কি হয়, লেস সোডিয়াম রিলিজ ডিউরিং সোয়েটিং, কম রিলিজ করো। ঠিক আছে, এখন আসো, আমি একটা টার্ম বললাম মাত্র, সোডিয়াম পটাশিয়াম পাম্প। আমি শুধু সোডিয়ামের কথা বললাম, পটাশিয়ামের কথা বলি নাই। ডিয়ার স্টুডেন্টস, K প্লাস বডিতে যদি এক্সেস হয়ে যায়, পটাশিয়াম যদি বডিতে এক্সেস হয়ে যায়, এটা ডিফারেন্ট কার্ডিওভাস্কুলার প্রবলেম ক্রিয়েট করে। পটাশিয়াম যদি বেশি পরিমাণে থাকে সেটা হার্টের জন্য একটা রিস্ক হিসেবে কাজ করে। তো এই রিস্ক বডি রাখতে চায় না, এক্সেস যেই K প্লাস আছে সেটাকে সে বডি থেকে বের করে দিতে চায়। তো K প্লাস একটা ইলেকট্রোলাইট, এবং আমরা জানি যে কোনো ইলেকট্রোলাইট স্টে করবে ব্লাডের প্লাজমায়। তো তখন দেখা যায় পেরিটিউবিউল ক্যাপিলারিজের ভেতরে কে আছে, K প্লাস। ওই অ্যালডোস্টেরন করে কি, K প্লাস গুলোকে টেনে কার ভেতরে ঢুকাই দেয়, ডিসিটির লুমেনগুলার ভেতরে। তার মানে K প্লাস গুলো কি দিয়ে বের হয়ে যাবে, ইউরিন দিয়ে বের হয়ে যাবে। সোডিয়ামকে নিয়ে নিব, পটাশিয়ামকে দিয়ে দিব। এই ফেনোমেননটাকে বলে সোডিয়াম পটাশিয়াম পাম্প। 2 মার্কসের কোশ্চেনে আসতে পারে, এবং এটা আমি দিব, কেউ না দিলে চ্যাপ্টার থেকে এটা আমি দিব। হোয়াট ডু ইউ মিন বাই সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যাট কিডনি, বলে দিলাম। যা এখন আমার কোশ্চেন যদি আসে এই কিডনি রিলেটেড, আপনারা এটা পাবেন 2 মার্কস পাবে। 2 মার্কস আমার কোশ্চেন যদি আসে। এখানে তো কিডনি থেকে আমিও কোশ্চেন করব, রুবেল স্যারও করবেন। আমারটা যদি কমন পড়ে তাহলে আপনারা পাবেন, কমন না পড়লে তো হচ্ছে না। জি স্যার, ডেফিনিশন কি, ডেফিনিশন না, এটা আপনি জাস্ট বুঝাই লিখবেন যে এটা জাস্ট আপনি যা বুঝতেছেন তা আপনি গল্পের মতো লিখবেন যে ডিউরিং সোডিয়াম কন্ট্রোল, সোডিয়াম পটাশিয়াম পাম্প অকার্স অ্যাট ডিসিটি রিজিয়ন অফ নেফ্রন। এটা গেল নলেজ বেসড পার্ট। এবার এটা এই কোশ্চেনটা কম্প্রিহেনসিভ পার্টে যাবেন, ওখানে গিয়ে লিখবেন যে যখন অ্যালডোস্টেরন বডিতে সিক্রেট হয়, এটা ডিসিটিতে এসে ডিসিটি দিয়ে যে সোডিয়ামগুলো এক্সিট হচ্ছিল সেই সোডিয়ামগুলোকে অ্যাবজর্ব করে ব্লাডকে ফিরিয়ে দেয়। আর ভাইস ভার্সা হিসেবে ব্লাড থেকে পটাশিয়াম ইফ রিমেইনস, ইফ এক্সেস পটাশিয়াম থাকতে হবে, কিন্তু পটাশিয়াম বডিতে নাই, সেই ক্ষেত্রে পটাশিয়ামকে কেন বের করে দিবে? পটাশিয়াম বেশি পরিমাণে আছে, তখন পটাশিয়ামকে পেরিটিউবিউল ক্যাপিলারিস থেকে টেনে কার ভেতরে ঢুকাই ফেলবে, লুমেনের ভেতরে ঢুকাই ইউরিন দিয়ে বের করে দিবে। এটাও অ্যালডোস্টেরনের কাজ। এটাও অ্যালডোস্টেরনের কাজ। অ্যালডোস্টেরন রানস সোডিয়াম পটাশিয়াম পাম্প। পড়েন না, পড়তে গেলে বুঝবেন। পেজ নাম্বার 14 তে যান, 14 নাম্বার পেজে যান। শীটটা কাগজ থেকে দিলাম।
14 নম্বর পেজ 14 পড়া শুরু করেন না বুঝলে এক কোশ্চেন আস্ক করবেন একটু ধৈর্য ধরে পড়েন স্যার নাকি এখন পজ করছি কোশ্চেন আস্ক করা স্যার একটা কোশ্চেন আস্ক করা হয়েছে সেটা হলো যে সোডিয়াম কিভাবে রিঅ্যাবজর্পশনে হেল্প করে যখন আমাদের ব্লাডে এই তিনটা অ্যাক্টিভিটির কারণে ব্লাডে যখন সাফিশিয়েন্ট অ্যামাউন্ট অফ সোডিয়াম চলে আসবে সেই সোডিয়ামটাকে ডিসলভ রাখার জন্য ওয়াটারও এন্টার করবে এখন কোশ্চেন হচ্ছে ওয়াটার কোত্থেকে এন্টার করবে ইফ ইউ ড্রিঙ্ক ওয়াটার তখন ওয়াটার অ্যাবজর্পশনের রেটটাও কি হয়ে যাবে বেড়ে যাবে ওয়াটার যদি ড্রিঙ্ক না করেন সেক্ষেত্রে তার কোত্থেকে ওয়াটার পাবেন সেক্ষেত্রে বডিতে ওয়াটারই নাই ওয়াটার ড্রিঙ্ক করলে ওয়াটার অ্যাবজর্পশনের রেট বেড়ে যাবে সোডিয়ামগুলোকে কি রাখার জন্য ডিসলভ রাখার জন্য এই জন্য বলা হয় স্যার আপনার বডি অ্যাক্টিভ থাকবে কখন আপনি একটা পার্টিকুলার ডিউরেশন পর পর ওয়াটার ড্রিঙ্ক করবেন এটা বডির জন্য দরকার অনেক লম্বা সময় পরে গিয়ে একসাথে 3 গ্লাস পানি খেলাম স্যার এটা উচিত না হঠাৎ করে আপনি কিডনিকে কি করে ফেলতেছেন সুপার অ্যাক্টিভ করে ফেলতেছেন ওইটা দরকার নাই স্যার আপনি টাইম টু টাইম একটু একটু করে ওয়াটার ড্রিঙ্ক করেন এই জন্য দেখবেন যে যারা মানে রেগুলার টুরিস্ট তাদের সাথে অলওয়েজ একটা ওয়াটার বোতল রাখেন এবং একটু পর পরই যখন সোয়েটিং হচ্ছে একটু পর পরই কি করতেছেন ওয়াটার ড্রিঙ্ক করতেছেন তো এটা আপনার তো স্যার আরো সুযোগ সুবিধা আছে ক্লাসে ওয়াটার আছে ক্যান্টিনে আশেপাশে ওয়াটার আছে ওয়াটার ড্রিঙ্ক করবেন একটু পর পর একটু পর মানে যেমন আমি রমাদান টাইমে যেটা করি স্যার একদম অ্যালার্ম দিয়ে রাখি ঠিক 1 আওয়ার পর পর 1 গ্লাস করে ওয়াটার ড্রিঙ্ক করি ইফতারের সময় একসাথে বেশি করে 3-4 গ্লাস গল 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 করে ঢেলে দিলাম স্যার এটা স্যার একদমই অনুচিত একটা কাজ ইফতারের সময় নরমালি আপনি যা ওয়াটার ড্রিঙ্ক করেন 1 গ্লাস বা 2 গ্লাস ওয়াটার ড্রিঙ্ক করলেন অনেকে দেখা যায় জগ একটা কিসের গ্লাস জগ নিয়ে ওটা টানতেছে ওই সময় স্টোমাকটা পুরো হয়ে যায় কিডনির মতো ওয়াটার যাচ্ছেই তো যাচ্ছে আচ্ছা স্যার জি স্যার কলেজের মধ্যে সব ওয়াটার সেন্টার ওয়াশরুমের পাশে কেন নাই পটাশিয়াম বডিতে স্যার হিউজ থাকে না স্যার বডিতে হিউজ থাকে হিউজ আর সোডিয়াম পটাশিয়াম খুবই